হচ্ছে জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দলের। শেখ হাসিনার সময় আপনাদের মনে নাই আমাদেরকে জিডিপি বোঝাইলো, মাথাপিছু আয় বোঝাইলো, এলডিসির গ্র্যাজুয়েশন বোঝাইলো, বলে বোঝানোর চেষ্টা করা হলো আমরা কত উন্নত হয়েছি। ওর কাউন্টার ফাইটটা ইনফ্যাক্ট আমাদেরকে করতে হয়েছে একইভাবে, উইথ নলেজ, উইথ ইনফরমেশন। আমরা জিডিপি নিয়ে বোঝানোর চেষ্টা করেছি ভারতেও কিভাবে জিডিপির ফাঁকি দেওয়া হয়েছে। ভারতেও অরবিন্দ সুব্রমণিয়ান আছেন যিনি পেপার লিখে দেখিয়েছেন ভারত সরকার জিডিপি চুরি করে, জিডিপির গ্রোথ চুরি করে। সুতরাং সেগুলোকে আমরা আনার চেষ্টা করেছি, ফাইট করার চেষ্টা করেছি। আমরা প্রস্তুত কিনা সেটা হলো সবচেয়ে জরুরি কথা। তারেক রহমানের সফট পাওয়ার পলিসি অ্যাপ্লাই করেছেন, সেটা আপনাদের জন্য সবার জন্য অ্যাপ্লিকেবল না। নেতাদের জন্য, মাঠে যারা আছেন তাদের জন্য হার্ড পাওয়ার থাকতে হবে। এই আজ যদি অ্যাপ্লাই না করেন, জীবনে আপনাদের ইলেকশন ডিসেম্বরের মধ্যে তারা দিবে না। ইলেকশন ডিসেম্বরে যদি না হয়, ইলেকশন যদি ডিসেম্বরের পরে হয়, তাহলে মনে রাখবেন জুন ঠিক ইলেকশন, পরবর্তী ডিসেম্বর, তারপরের জুন করতে করতে 2030 সাল চলে যাবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পতন হবে না। আমরা আগের চাইতে আরো ভালো জায়গায় থাকবো। আমরা আগের চাইতে আরো সুজলা সুফলা শস্য শ্যামলা শুধু বাংলাদেশ না, আরো উন্নত বাংলাদেশে থাকবো। কিন্তু একটা দেশ কি শুধুমাত্র ব্রিজ, কালভার্ট, পুল আর সেতু আর ভবন দিয়ে উন্নতি হয়? হয় না। কেননা যে ভবনে মানুষ থাকে সেই ভবন হচ্ছে ভবন, যে ভবনে গরু থাকে সেই ভবন হচ্ছে গোয়াল, যে ভবনে মুরগি থাকে সেইটা হচ্ছে খামার। ফলে ভবন দিয়ে ভবনের মর্যাদা হয় না, মানুষ দিয়ে ভবনের মর্যাদা হয়। ফলে একটা দেশের মর্যাদা হয় মানুষ দিয়ে, এবং সেই মানুষ তৈরির প্রক্রিয়া যারা নেবেন তারাই ভবিষ্যতে বাংলাদেশকে শাসন করবেন। এইটা হচ্ছে আমার ব্যক্তিগত ইচ্ছা, যেখানে মেধাকে মূল্যায়ন করা হবে। লড়াই আমরা বিজয় অর্জন করেছি, লড়াই আমরা সফলতা অর্জন করেছি। লড়াই পরবর্তী যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, আমরা সবাই শুরুর দিকে বলছিলাম আমাদের সকলের সমর্থিত সরকার। এখন কিন্তু যেটা তুষার ভাই বলছিলেন, তার মানে সুন্দর হাস্য রসাত্মক উপস্থাপনার মাধ্যমে সিরিয়াস বিষয়, যে অর্ধেকের বেশি মানে একটা শ্রেণীর মানুষ তারা তো মনে করছে যে একটা ইলেকশনের মধ্য দিয়েই বাংলাদেশের ফাইনাল আমরা সংস্কার বলি কিংবা গন্তব্যে যেতে হবে। আর একটা অংশ জানে, কিন্তু তারপরেও তারা এটা না বোঝার ভান করছে। তো যারা জানে তারা জানিয়ে দিলে হয় যে তোমরা শাপলা চত্বরের নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও। আমি আজকে অত্যন্ত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সেই নির্দেশনা ফলো করেননি। যদি সকলে অনুসরণ করতেন, বেগম জিয়া যেই ফোর্সে তিনি আহ্বানটা জানিয়েছিলেন, বিএনপির সকলে যদি তখন সেইভাবে রাজপথে নামতো, তাহলে হয়তো 24-এর জন্য আমাদের অপেক্ষা করতে হতো না, 2013 সালেই আওয়ামী লীগের কবর রচিত। কাজে সেই জায়গা থেকে আমি বেগম জিয়ার সেই ঘোষণাকে আবারও বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই, এবং মনে করি যে সেই জায়গাটা আপনাদের মেরামত করা উচিত, যেই জায়গা থেকে বেগম জিয়ার সিদ্ধান্ত বাস্তবায়নেও আপনাদের দলের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকতে পারে, সেটা আপনারা আবিষ্কার করবেন। ছাত্রছাত্রীরা একটা ন্যায্য দাবি নিয়ে কোটা সংস্কার করেছিলেন, নুরুল হক নূর তার আগেও করেছিলেন, কিন্তু এবারে যে আন্দোলন, সেটা আমি বিশ্বাস করি সেটা শুধু চাকরির জন্য ছিল না, একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ছিল। একটা ভিন্ন স্বপ্ন দেখা হয়েছিল, এবং এই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা সকলে মিলে দেখেছিলাম। আপনারা যারা তখন যুদ্ধ করেছিলেন, রাস্তায় নেমেছিলেন, কথা বলেছিলেন, আমরা সেটা সঙ্গী ছিলাম, সাথে ছিলাম। সেই স্বপ্ন আমরা আজও দেখি। যে বৃদ্ধ বা তরুণ বা যুবক ডেমোগ্রাফি দিয়ে নির্ধারিত হয় না, বয়স দিয়ে নির্ধারিত হয় না। সেটা নির্ধারিত হয় কি দিয়ে? আমার বিশ্বাস সেটা একজন মানুষের চিন্তাধারা দিয়ে। যে মানুষ তরুণের মতো চিন্তা করেন, যে মানুষ নতুন ধ্যান ধারণা দিতে পারেন, তার বয়স যদি 80 হয়, আমি তাকে তরুণ হিসেবে তাকে সম্বোধন করি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আর যেই তরুণ আজকে আমরা দেখতে পাচ্ছি, আজকের বাংলাদেশে দেখতে পাচ্ছি, যেই তরুণেরা বৃদ্ধের মতো কথা বলছে, তাদেরকে আমি তরুণ সমাজ বলি। কেন বলছি এই কারণে যে 5ই আগস্ট বিগত বছরের যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, তখন আমরা তারুণ্যের যে শক্তি দেখেছিলাম,
এবং যেই তারুণ্যের শক্তি রাজপথে রক্ত ঢেলে দিচ্ছিল, যেই তরুণদের আমরা বৃদ্ধ বয়সে থেকেও শ্রদ্ধা জানিয়েছিলাম, আজকে সেই তরুণেরা কোথায় কি করছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ কিন্তু আজকের বাংলাদেশের যে সম্পূর্ণ আলাদা ছিল। বিগত বছরের জুলাই আগস্টে যারা রাজপথে ছিল, আমরা তাদের কি বলেছি একসময়, এবং তারাও নিজেরা বলেছে সাধারণ ছাত্র, তারা তো সাধারণ ছাত্র ছিল। আমার ছোট্ট প্রশ্ন ছিল, সেই সাধারণ ছাত্রের মধ্যে কি ছাত্র দলের ছেলেরা ছিল না? সেই সাধারণ ছাত্রদের মধ্যে কি নুরু এবং তার ইয়াং ছেলেরা ছিল না? এবং এরকম আমি আরো উদাহরণ দিতে পারি। আমি আমার নিজের যেখানে আমার নির্বাচনী এলাকা, সেই এলাকা থেকে আমি একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 19শে জুলাই 2024 সেদিন কি ঘটেছিল? সেদিন বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছিল, সেখানে জেল ব্রেকিং হয়েছিল। আমার সৌভাগ্য, আমি সেদিন আমেরিকার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের যারা নীতি নির্ধারক তাদের সঙ্গে কথা বলছিলাম। আমি তাদের বলেছিলাম যে আমার উদ্ধত্ত ক্ষমা করবেন, কিন্তু আজকে বাংলাদেশে যেটা ঘটেছে, দ্যাট ইজ এ প্রিকারসর অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। তরুণ প্রজন্ম এবং আমরা এখন যে পর্যায়ে রয়েছি, এখানে কিন্তু অনেকে বলেছেন, কেউ একজন প্রশ্নকারী বোধহয় বলেছেন যে ভবিষ্যতে সঠিক প্রতিনিধিত্ব থাকবে কিনা সংসদের তরুণ প্রজন্মে। আমি এই প্রশ্নের উত্তরটি এভাবে দিতে চাই, আমি তখন উত্তর দেইনি। দেখুন, তরুণদের প্রতিনিধিত্ব দেশ পরিচালনায় এটা তো দাবি করার কোনো প্রয়োজন নেই, এটা তো অটোমেটিক্যালি হবে। তার কারণ হচ্ছে প্রকৃতির নিয়মে আমরা চলে যাব এবং সেখানে তরুণেরাই আসবে, এবং তারা তাদের নিজ যে মেরিট এবং তাদের নিজের যে অধিকার, সেই অধিকারের বলেই তারা কিন্তু আসবে, তারা দেশ পরিচালনা করবে। এটা জোর করে কোটা দিয়ে এটা হবে না। আর কোটা দিয়েই যদি এখন আবার নতুন করে কিছু করতে হয়, তাহলে কোটা আন্দোলন কেন হয়েছিল?